দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভালি সৌজন্যে বীজ সংলাপে আপনাদের সাথে আছি আমি শাবিমা দোলা। দর্শক, বীজ সংলাপে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আলোচনার বিষয় নির্ধারণ হয়েছে প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। আলোচনায় যুক্ত হবেন, আমাদের সাথে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর সভাপতি রিজওয়ান রহমান, এবং আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রোমানা হক, এবং যুক্ত হবেন এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জামান। স্বাগত আপনাদের। প্রথমেই আমি ডিসিসিআইয়ের সভাপতির কাছে যেতে চাই। ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রহমান, গেল ৩ জুন 2021-22 অর্থ বছরে বাজেট প্রস্তাব পেশ হয়েছে, এবং আপনি এর পরপরই ডিসিসিআইয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে আপনাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং সেখানে বলেছিলেন যে বাজেটে যে সমস্ত প্রস্তাব দেওয়া, যে প্রস্তাবিত বাজেটে যা যা রাখা হয়েছে সেটিকে আপনি এক কথায় অন্তর্ভুক্তিমূলক বাজেট আপনি মনে করছেন, এবং কর্মসংস্থান সহ আরও ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প উদ্যোক্তা সকলের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, এই অন্তর্ভুক্তিমূলক বাজেট আপনি বলেছিলেন সেটি একটু ব্যাখ্যা দিবেন, এবং এই প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে, আপনার পর্যবেক্ষণটি কি? আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলি যে আপনার ধরেন মূলধনী যন্ত্রপাতি যেগুলো আছে, তো সেখানে আপনার 1% একটা ট্যাক্স রিডাকশন আসছে ইম্পোর্টের জন্য। সেখানে ছোট মাঝারি উদ্যোক্তা যারা আছেন এবং অতি ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য সেটা সুবিধাজনক অবশ্যই। এছাড়া ধরেন আপনার নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে 50 থেকে 70 লক্ষ টাকা যে আপনার টার্নওভার ট্যাক্স ফ্রি করে দিয়েছে। ইন্টেনশনটা ভালো, তবে আমরা মনে করি যে ধরেন এটা যদি আজকে 1 কোটি টাকা হতো তাহলে হয়তো আরো মানুষকে উৎসাহিত করে এই কর জালে আমরা আনতে পারতাম। আর মূলধনী যন্ত্রপাতি যেটা আছে সেটা যে একটা ভালো ইনিশিয়েটিভ আমাদের লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে প্রমোট করার জন্য। তবে দেখা যাচ্ছে যে আমরা আবার লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোট করার জন্য যদি আমরা মূলধনী যন্ত্রপাতি স্থানীয়ভাবে উৎপাদন করি সেখানে 15% একটা ভ্যাট পড়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি ইম্পোর্ট করে আনি সেখানে আমাদের 1% ট্যাক্স রিডাকশন আছে, আর লোকাল প্রোডাকশনের জন্য 15% ভ্যাট আছে। এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়। আর এছাড়া ধরেন আমি আরেকটা জিনিস যেটা সিএমএসএমই যেভাবে বেনিফিট করেছে, আমি বলবো যে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য কর অবকাশ, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এসব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। তো এটা আসলে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তৈরি হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথাই বলি আমরা, সেখানে আপনার প্রায় 8,500 কম্পোনেন্ট প্রয়োজন হয় একটা গাড়ি তৈরি করতে। গাড়ির ম্যানুফ্যাকচারে কিন্তু এই 8,500 কম্পোনেন্ট তৈরি করে না। এগুলোই কিন্তু আমরা আজকে ধরেন বিসিক শিল্প নগরী যেগুলো আছে বা আমাদের ছোটখাটো ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তারা কিন্তু এসব ধরনের ছোটখাটো প্রোডাক্ট গুলো তৈরি করতে পারে। এখন সেগুলোর ডিমান্ড এখন অনেক বাড়বে যখন লোকাল ইন্ডাস্ট্রিতে, আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি যখন আরেকটু মানে বড় হবে। এছাড়া ধরেন ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে মিৎসুবিশি সেখানে প্রগতির সাথে একটা চুক্তি সই করেছে যে তারা এখানে গাড়ি উৎপাদন করবে। এই ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারাও বেনিফিটেড হবে। এবং এছাড়া আরো কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে যে আপনার কর্পোরেট ট্যাক্সের মধ্যে রিডাকশন তো এসছেই সর্বস্তরে, তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানিতে। আর এছাড়া আরেকটা আছে যে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের যে ওই 2.5% থেকে 0.5% থেকে 0.25 টার্নওভার ট্যাক্সটাকে কমিয়ে দিয়েছে, 0.25% নিয়ে এসছে। আর অ্যাডভান্স ট্যাক্স যেটা আছে আপনার র মেটেরিয়াল ইম্পোর্টের জন্য, সেখানে 4% থেকে 3% নামিয়ে দিয়েছে। বাট মহামারীর সময় আমরা স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি যে অ্যাডভান্স ট্যাক্সটা যেহেতু মহামারীর সময় এবং বাজেটটা পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধারকে মানে ঘিরে করা হয়েছে, এজন্য আমাদের বক্তব্য ছিল যে অ্যাডভান্স ট্যাক্সটা এর মধ্যে একটি নেতিবাচক ভূমিকা পালন করে। তো এটাকে যদি মানে উইথড্র করা যেত তাহলে আমার মনে হয় যে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এই যে অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আরো এগিয়ে নিয়ে আসার জন্য আরো সহযোগিতা করা যাবে। আর একটা কথা না বললেই না, আমরা এখন দ্বিতীয় ঢেউয়ের কথা বলছি। দ্বিতীয় ঢেউয়ের সাথে আমরা একটা দ্বিতীয় প্রণোদনার কথাও বলতে চাই বারবার করে, কেননা এই যাদের এখন বিশ্ব বাজারে পুরো মন্দা, স্থানীয় বাজারে মন্দা, তাদেরকে পুনরুদ্ধারের জন্য আমাদের প্রণোদনা অবশ্যই দরকার। তবে শুধু প্রণোদনা ঘোষণা করলেই হবে না, প্রণোদনা যেন সঠিক জায়গায় পৌঁছতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে শুধু 75% প্রণোদনা ডিস্ট্রিবিউটেড হয়েছে, আর তার মধ্যে সিংহভাগই কিন্তু মাঝারি এবং বৃহৎ প্রতিষ্ঠানরা পেয়েছে। কুটির শিল্প বা অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পরা পায়নি। এই ব্যাপারে একটু বিশেষ নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করবো যে আজকে আমাদের যে এনজিও গুলো আছে বা এসএমই ফাউন্ডেশন আছে তাদের সহ একটা মনিটরিং সেল করলে, যাতে করে এসব শিল্প প্রতিষ্ঠানগুলো এই সাহায্যগুলো পায়।
একটি মনিটরিং সেল গঠন করার কথা বলছেন এবং 75% ডিসবার্স হয়ে গেছে প্রণোদনা প্যাকেজের, সেখান থেকে মাঝারি এবং বড় শিল্প বেশি পেয়েছে। আমি এবারে একটু আসতে চাই এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম আলী জামানের কাছে, আপনার কাছে শুনতে চাই যে বাজেটে যে সমস্ত সুযোগ সুবিধা রেখেছে এটি আসলে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের জন্য কতটা উপকারী এবং নতুন কি কি রাখা হয়েছে এবং কি কি করা যেতে পারতো। এবং ডিসিসিআই সভাপতিও বললেন যে ক্ষুদ্র শিল্পগুলো গেল প্রণোদনার অনেকটাই তারা আওতায় আসেনি, বড় এবং মাঝারিরাই আসলে পেয়েছে। আপনার বক্তব্যটি শুনতে চাই। হ্যাঁ, আসলে আমরা যেটা পেয়েছি আর কি, হ্যাঁ, সেটা কিছুটা হয়তো বা আর কি হলো প্রাপ্তি হয়েছে, কিন্তু আলটিমেটলি আর কি হলো যে এটা ইনসাফিসিয়েন্ট। হ্যাঁ, বিশেষ করে আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বলতে যে জিনিসটা বোঝায়, এখানে যদি আপনার কিছুটা যদি ডিসক্রিমিনেশন করা হয়, অর্থাৎ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অর্থাৎ মাইক্রো, এবং এর সঙ্গে যদি আপনার এটা আসে আর কি হলো যে মাঝারিটা আসে, তাহলে দেখা গেছে যে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, যেটা আমাদের ক্ষুদ্রের লিমিট হলো 10 কোটি টাকা পর্যন্ত, যাদের পেড আপ ক্যাপিটাল আছে তারা কিন্তু আপনার হলো ক্ষুদ্রের মধ্যে পড়ে, আবার 30 কোটি টাকা পর্যন্ত যারা পেড আপ ক্যাপিটাল আছে তারা কিন্তু মাঝারির মধ্যে পড়ে। এইখানে যে প্রকৃত যারা ক্ষুদ্র, তাদের ক্ষেত্রে সেই অর্থে কিন্তু আমরা তেমন ধরনের কোনো সুযোগ বা আপনার হলো প্রণোদনা আমরা কিন্তু সেই অর্থে কিন্তু লক্ষ্য করতে পারছি না। আমাদের এসএমই খাতে কিছু কিছু আপনার হলো ডিসিশন দেওয়া হয়েছে, তার মধ্যে আপনার যে র মেটেরিয়ালস আর কি হলো, বিশেষ করে ইন্টারমিডিয়েট গুডস আর কি হলো, সেক্ষেত্রে আপনার কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার হলো যে একদম প্রান্তিক লেভেলে যে প্রাপ্তিটা ছিল, বিশেষ করে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা বা অন্যান্য যে সমস্ত আর কি হলো যে সুযোগ সুবিধা, বিশেষ করে আর্থিক প্রণোদনার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সুস্পষ্ট কিন্তু হয়নি আর কি। এবং সেই অর্থে আমরা বলতে পারি যে আমাদের যে চাহিদাটা, বিশেষ করে আপনার প্রান্তিক অর্থাৎ মাইক্রো লেভেল এবং ক্ষুদ্র লেভেলে আমরা কিন্তু এই সুযোগ সুবিধা পাইনি। আমাদের এখানে যে বড় সমস্যাটা হয়েছে, সমস্যাটা হলো যে আমাদের যে বিগ ইন্ডাস্ট্রি গুলো আছে বাংলাদেশে, সেই বিগ ইন্ডাস্ট্রি গুলোর যে গ্রুপ, সেই গ্রুপের কিন্তু অনেক আপনার প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো আপনার হলো 30 কোটি টাকার ঠিক ধারে কাছে পেড আপ ক্যাপিটাল, এটা কিন্তু আপনার এই যে আপনার এসএমই সুবিধাগুলো কিন্তু তারা কিন্তু ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছে। কিন্তু এই আপনার প্রণোদনার ক্ষেত্রেও আমরা ঠিক সেই জিনিসটা দেখেছি। অথচ আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, যারা এই আপনার হলো এই যে সময় করোনার কারণে যে কারখানাগুলো বন্ধ হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো যে ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, সেই ক্ষতিটা কিন্তু পোষায় নেওয়ার জন্য এই লেভেলের প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা হয়নি আর কি। এবারে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রোমানা হকের কাছে আসতে চাই। আপনি তো নিশ্চয়ই গবেষণা করে থাকেন এবং এই যে বাজেটটি প্রস্তাব পেশ করা হলো, সেখানে কি আপনি ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্রদের জন্য বিশেষ কোনো সুবিধা দেখতে পাচ্ছেন কিনা, যেটি হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তো বলতে গেলে অর্থনীতির প্রাণ, তো তাদের জন্য বিশেষ করে কোনো এই বাজেটটি ছিল জীবন এবং জীবিকার এবং অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, দুইটি বাজেটই করোনাকালের যে অর্থনীতি পুনরুদ্ধারের। আপনার কাছে কি মনে হয় যে বিদ্যমান যে সমস্ত সুযোগ সুবিধা রাখা হয়েছে এটি যথেষ্ট কিনা বা আরো কি কি বাড়ানো যেতে পারে? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, স্পষ্ট শোনা যাচ্ছে। ধন্যবাদ। আমার আগে জনাব রিজওয়ান রহমান উনি বলেছেন বেশ কয়েকটি বিষয়, তো আমি রিপিট করতে চাচ্ছি না, তবে আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি যে যারা এই মহিলা উদ্যোক্তাদেরকে আসলে সুবিধা দেওয়ার জন্য যে আমাদের মহিলাদের যে ট্যাক্স এক্সটেনশনটা বা টার্ন ওভারটাকে যে এটা বাড়ানো হয়েছে 50 লক্ষ থেকে 70 লক্ষ টাকা, তো সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তারপর আমার মনে হয় যে আমি কয়েকটি বিষয় একটু উল্লেখ করতে চাই। তার মধ্যে একটি যে আমরা দেখেছি গত বছরের যে বাজেটে, সেখানে কিন্তু আসলে
একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য, কিন্তু এই বছর সেই প্রণোদনাটা আমরা দেখছি না। তো সেটা একটা অবশ্যই আমি মনে করি এটা আমার দিক থেকে ঠিক হতাশাজনক। আমরা শুধু প্রণোদনা দিলেও হবে না, প্রণোদনার বাস্তবায়নটাও আমরা দেখতে চাই। তো গতবারের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছিল সেটা কিন্তু 70% ডিস্ট্রিবিউট করা হয়েছিল, 30% কিন্তু আসলে সেটাকে বাস্তবায়ন করা যায় নাই। আর এটাকে যদি আমি আরেকটু দেখতে চাই যে আমরা যদি জেন্ডার ডিসএগ্রিগেট করে দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যেটা এই প্রণোদনার কিন্তু প্রায় 95% কিন্তু বা 94-95% কিন্তু পুরুষ উদ্যোক্তারা পেয়েছেন এবং মহিলা উদ্যোক্তারা মাত্র 6% কিন্তু এটাকে রিয়েলাইজ করতে পেরেছেন। তো এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে গেছে এবং এটা হচ্ছে বাস্তবায়নের এটা সমস্যা। আরেকটা হচ্ছে যে আমাদের মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে আমরা যেই প্রণোদনাই দিই না কেন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে তারা কিন্তু একটু পিছিয়ে আছেন, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে। এবং এই ধরনের যে প্রণোদনাগুলো দেওয়া হয় এটা আসলে কিভাবে অ্যাভেইল করা হবে কিংবা যে ক্রেডিট সুবিধাগুলো দেওয়া হয় এই সম্পর্কে কিন্তু তারা জানেন না। সাম্প্রতিক অনেক গবেষণায় দেখা গেছে যে আসলে তাদের একটা বড় অংশ, মেজর যারা, তারা কিন্তু এই প্রণোদনা সম্পর্কে শোনেনি নাই এবং যারা শুনেছেন তারাও কিন্তু কি পদ্ধতিতে গিয়ে আসলে এই প্রণোদনাটা তারা অ্যাভেইল করতে পারেন বা ক্রেডিট অ্যাভেইল করতে পারেন এটাও তারা জানেন না। সুতরাং আমি আসলে এই ধরনের প্রণোদনা প্যাকেজ বলেন বা যে সুবিধাগুলো বাজেটে দেওয়া হয় এটার সঠিক এবং গুণগত মানের বাস্তবায়নের দিকে একটু লক্ষ্য দেওয়ার জন্য বলবো। এক্ষেত্রে আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই একসাথে, যে আমাদের দেশ থেকে শুরু করে আমরা যদি ইন্ডিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া এদের আমি যদি অর্থনৈতিক উন্নতির দিকগুলো দেখি তাহলে দেখবো যে মহিলা উদ্যোক্তাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক এবং এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প কিন্তু এই দেশগুলোর উন্নয়নের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। তো সুতরাং আমরা যখন এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কথা বলি, বিশেষ করে আমি মহিলা উদ্যোক্তাদের কথা বলবো, এদের কোনো ডেটাবেজ আমাদের নাই। তা আমাদের একটা যদি ডেটাবেজ যেহেতু থাকছে না, সুতরাং তারা আসলে এই আমরা যে সুবিধাগুলো দিচ্ছি এবং বাজেটে আলটিমেটলি কারা এটা বেনিফিটটা পাচ্ছেন এটা কিন্তু আমরা যাচ্ছি না। সুতরাং আমি মনে করি যে বাজেটে বেশ কিছু ইনক্লুসিভ আমাদের এবার কিছু প্রণোদনার কথা বা কিছু সুবিধার কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু আমাদের এই পুরা যারা এই সুবিধাভোগী বা আলটিমেট যাদেরকে আমরা সহযোগিতা করতে চাই তাদের যেহেতু কোনো ডেটাবেজ নাই এবং তাদের যেহেতু বিশেষ করে মহিলা পুরুষের মধ্যে যেহেতু আসলে তাদের এই অ্যাক্সেসের অসুবিধা আছে, আমার মনে হয় এই বিষয়গুলো কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা এই বাজেটে নেই। একটা কথা বলে আমি শুধু শেষ করবো, সেটা হচ্ছে যে এই ধরনের বাজেট আমরা আসলে আশা করি বিশেষ করে মহিলা উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে এখন ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা দেখছি যে তারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, যদিও আমি একটু আগেও বলেছি যে যেটা আশানুরূপ নয়, এটা আরো অনেক বেশি হতে পারতো তাদের ডিজিটাল ব্যবহার করা, কিন্তু তারপরেও যারা এখন শুরু করেছেন তাদেরকে আসলে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন মনে করেন তাদের জন্য কোনো ট্রেনিং দেওয়া হবে কিনা অথবা তাদেরকে এই যে রেজিস্ট্রেশন ফিটা ওয়েভ করা হবে কিনা, বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের কথা আমি বলছি, বা তাদেরকে ভ্যাট থেকে কোনো ধরনের সুবিধা দেওয়া হবে কিনা, এই ট্যাক্স ভ্যাট বিষয় বা রেজিস্ট্রেশন ফি এগুলোর কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবারের বাজেটে আমরা দেখিনি। এবং আমি এই কারণেই বলছি কারণ এবার আশা করেছিলাম, কারণ আমরা দেখেছি যে এই প্রায় আমরা যদি দেখি এই করোনার পরিস্থিতিতে প্যান্ডেমিকে আমাদের 37% যারা মাইক্রো এবং এসএমই মানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সাথে জড়িত তাদের 37% কিন্তু তারা তাদের কাজ হারিয়েছে এবং আরো 70% আমরা বলছি তারা ঝুঁকির মুখে আছে। ডক্টর রুমানা হক, আপনি যেমন বলছিলেন যে 37% নারী উদ্যোক্তা কাজ হারিয়েছে, আপনার কাছে এই যে নারী উদ্যোক্তাদের আরো অ্যাক্সেস নাই এই বিষয়গুলো আরো জানবো একটু বিরতির পর। দর্শক, বীজ সংলাপে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরবে কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত নিয়ে। আমরা এখন কথা বিরতির আগে শুনছিলাম ডক্টর রুমানা হকের কথা। তিনি বলছিলেন যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে প্রণোদনা প্যাকেজ থেকে একদম ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্ররা পান না, আর সেখানে আবার যদি নারী উদ্যোক্তা হয় তারা আরও বেশি বৈষম্যের শিকার হন। এবং তার বক্তব্য শুনছিলাম যে এই যে নারী উদ্যোক্তারা লোনের ক্ষেত্রে তাদের অ্যাক্সেস নাই এবং সেক্ষেত্রে আসলে ডাটাবেজও নাই আপনি বলছিলেন, এবং প্রায় 37% কাজ হারিয়েছে এবং যতটা লোন ডিসবার্স হয়েছে ক্ষুদ্রদের মধ্যে তার মধ্যে প্রায় 95%ই পুরুষ উদ্যোক্তা। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন পলিসি গ্রহণ করে বা এই বাস্তবায়নের ক্ষেত্রে কি কি করা যেতে পারে? আপনার সুপারিশটা শুনতে চাই। ধন্যবাদ।
প্রথমেই হচ্ছে যে আমাদের একদিকে যেমন প্রণোদনা দেওয়া হচ্ছে, আরেকদিকে ক্ষুদ্র মাঝারি শিল্প যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সেই প্রণোদনাগুলোকে অ্যাভেল করা অথবা লোন নেয়ার ক্ষেত্রে যেটা হয় যে অনেক নিয়ম কানুন থাকে। তো আমি মনে করি যে এই একদিকে আমাদের অবশ্যই আমাদের সঠিক যে উদ্যোক্তা তাকে যেমন খুঁজে বের করতে হবে, আরেকদিকে তাকে উৎসাহিত করার জন্য এই পুরো প্রসেসটা যে তাকে লোন নেওয়া অথবা স্টিমুলাস প্যাকেজটাকে অ্যাভেল করা এগুলোকে আরো সহজ করতে হবে, সুতরাং সহজ শর্তে ঋণ দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন তাদেরকে না দিয়ে আমাদেরকে নতুন উদ্যোক্তা খুঁজে নেওয়া, নতুন ঋণ গ্রহীতা খুঁজে নেওয়া, সেই সুযোগটাও সেটাও আসলে করতে হবে যে নতুন ঋণ গ্রহীতাদেরকে আমাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে বা এই যে সহজ শর্তে ঋণ দেওয়া শুধুমাত্র এক্সিস্টিং ক্লায়েন্টদের উপর নির্ভর না করে। আরেকটা আমি হাইলাইট করতে চাই যে খুবই সংক্ষেপে যে আমাদের যে কাজগুলো আছে এগুলো তো আমাদের কোয়ালিটি জব আসলে ক্রিয়েট করতে হবে। আমাদের একই ধরনের কাজই হয়তো আমরা করে যাচ্ছি, আমাদের নতুন ধরনের কাজের সুযোগ আমরা তৈরি করতে পারছি না। সুতরাং এখানে আমাদের গুণগত মান আমাদেরকে নিশ্চিত করতে হবে, কারণ আমাদের 85% কিন্তু ইনফর্মাল সেক্টরে আমাদের কাজগুলো। তো এখানে আসলে আরো ফর্মাল সেক্টরে নতুন ধরনের কাজ তৈরি করা এবং জব মার্কেটটাকে এক্সপ্যান্ড করা, যেখানে গুণগত মান নিশ্চিত করা। আমি এই তিনটা বিষয় আসলে নতুন ধরনের কাজ তৈরি করার কথা বলছিলেন। আমি আবারও ডিসিসি এর সভাপতির কাছে আসতে চাই যে আমরা আলী জামানের কাছে শুনছিলাম যে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যারা তারা ঋণটা পাচ্ছে না, এবং খোদ পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্রদের কাছে ঋণ যায়নি। আপনি এর আগে একটি মনিটরিং সেলের কথা বলেছেন। তো আমাদের ব্যাংকগুলোর এক ধরনের অভিযোগ আছে যে ব্যাংকগুলোরও এক ধরনের মানসিকতা আছে যে ক্ষুদ্রদের ঋণ না দেওয়ার ক্ষেত্রে তাদের এক ধরনের মানসিকতা আছে যে বড় ধরনের লোন দেয়া হলে বড় একজনকে দিবে, ক্ষুদ্রদের দিতে গেলে অনেকের কাছে দিতে হয় অনেক। এই ক্ষেত্রে আসলে এই কাজগুলো করার ক্ষেত্রে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্ররা যাতে পেতে পারে সেক্ষেত্রে কি করা যেতে পারে? এখানে আসলে ইভেন ডিসিসিআই কোনো কাজ করছে কিনা? আচ্ছা, আমি আগে আপনার প্রশ্নের জবাবটা দিয়ে বিসিসিআই কি করছে সেটাতে পরে আসছি। আমি প্রথমে আর্থিক প্রতিষ্ঠান থেকে সরাসরি দোষারোপ করলে হবে না, এখানে নীতিমালার অভাব। আমি আপনাকে সিম্পল উদাহরণ দিই। 10 লক্ষ টাকার প্রণোদনার প্যাকেজ থেকে যদি আপনি ডিসবার্সমেন্ট করেন, সেটার জন্য যে ধরনের ডকুমেন্টেশন কস্ট আছে, সেখানে কিন্তু 100 কোটি টাকার জন্য যে ঋণ ডিসবার্সমেন্ট করবেন আপনি, সেটার জন্য ডকুমেন্টেশন কস্ট ইজ এক্স্যাক্টলি দ্য সেম। তো সেখানে আপনি যখন একটা আরএমকে নিয়োগ করছেন বা একটা ব্যাংকারকে নিয়োগ করছেন, তারা কিন্তু চাকরি করে, তারা তাদের টার্গেট ফুলফিল করার চেষ্টা করে। 100 কোটি শিল্পোদ্যোক্তাকে লোন দেওয়ার থেকে একজন মাঝারি উদ্যোক্তাকে লোন দেওয়াটা অনেক সহজ, সে তার টার্গেটটা ফুলফিল করতে পারে। এটা হলো তাদের যুক্তি, বিকজ দ্য কস্ট ইজ দ্য সেম। এখন আপনি একটা ক্লায়েন্টের ডকুমেন্টেশন মেনটেন করবেন, সেটা তারা যায় না। আরেকটা জিনিস আপনাকে ধরে নিতেই হবে যে মাঝারি এবং বৃহৎ শিল্পোদ্যোক্তাদের যে ব্যাংকের সাথে যে সম্পর্কটা থাকে, সেটা সাধারণত একটা কটেজ বা স্মল ইন্ডাস্ট্রি সেটা থাকে না। ইট ইজ ভেরি নর্মাল। তারা বিগ ইনভেস্টার্স, বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ইনকাম বেশি হয় সেখান থেকে, সেখানে তারা একটু দিবে। এখন আমার সলিউশনটা হচ্ছে যে এখন যদি বাংলাদেশ ব্যাংকে যদি সুনির্দিষ্ট গাইডলাইন থাকে, আপনি সবসময় সবকিছুকে কিন্তু জিডিপির সাথে কম্পেয়ার করে একটা তুলনামূলক করেন। আপনি যদি এমন ভাবে দেখেন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা স্টাডি বলে যে প্রতি 10 জনের মধ্যে 7 জনের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে কিন্তু স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে, এবং সারা বিশ্বের জন্য সেটা প্রযোজ্য। আপনি যদি সেভাবে কন্ট্রিবিউশন টু এমপ্লয়মেন্ট, কন্ট্রিবিউশন টু জিডিপি, এগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসেন, বিশেষ করে একটা প্যান্ডামিক সময় সবকিছু ইকোনমিক্স এর ভিত্তিতে না করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসলে, তাহলে প্রত্যেকের সমান ভাগ প্রয়োজন সম্ভব। সো ফর এক্সাম্পল, আমি বলতে চাচ্ছি যে আপনার যদি 100 কোটি টাকা প্রণোদনা হয়ে থাকে, সেটা যদি প্রত্যেকের যদি ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকবে যে 25% পাবে কুটির, 25% পাবে অতি ক্ষুদ্র, 25% পাবে ক্ষুদ্র, বাকি 25% পাবে মাঝারি। আমি এক্সাক্ট পার্সেন্টেজটা জাস্ট ভাগের জন্য বললাম আপনাকে, বাট ক্যালকুলেশনটা ওইভাবে আসা উচিত। তখন যেটা হবে, আর্থিক প্রতিষ্ঠানরা একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবে, তারা একটা জবাবদিহিতার মধ্যে পড়ে যাবে, তারা দিতে বাধ্য। তাদেরকে 20% শুধু কোটিকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। আরেকটা সমস্যা হলো ডকুমেন্টেশন। আমরা সবসময় সহজ শর্তে অর্থায়নের কথা বলি। সহজ শর্তে অর্থায়নের জন্য কিন্তু আপনি কুটির শিল্প এবং অতি ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদেরকে বলতে পারবেন না যে 3 বছরের অডিট রিপোর্ট দাও, এটা দাও, ওটা দাও। এত ডকুমেন্টেশন সম্ভব না। আপনি ইনফর্মাল সেক্টরকে যেভাবে প্রোটেকশন দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একটা ব্ল্যাঙ্কেট কাভারেজ দিচ্ছে, একইভাবে এই ধরনের উদ্যোক্তাদেরকে আপনাকে কিছুটা ব্ল্যাঙ্কেট কাভারেজ দিতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশ ব্যাংকেও এইজ ওল্ড কোলাট্রাল মেথড, জামানতবিহীন লোন প্রোভাইড করতে হবে আপনাকে এখন ক্যাশ ফ্লো ফাইন্যান্সিং করতে হবে। যার ক্যাশ ফ্লো ফাইন্যান্সিং ভালো, তাকে আপনি লোন দিবেন না, বিকজ তার কাছে কোনো কোলাট্রাল নাই। সে 10 লক্ষ টাকা লোন নিবে, 10 লক্ষ টাকার টাকা জামানত দিতে হবে। এই জিনিসটা যদি আপনি, এটা একটু অযৌক্তিক হয়ে যায়,
এবং এটা কিন্তু একটা বৈষম্য হয় বিভিন্ন ক্যাটাগরি অফ বিজনেসম্যানদের ক্ষেত্রে। সো লং স্টোরি শর্ট, আবার যেটা যে রুমানা ভাই বলেছেন একটু আগে, যে প্রণোদনা খালি ঘোষণা করলে হবে না, এটার ব্যাপারে আমরা যেটা প্রস্তাব দিয়েছিলাম ঢাকা চেম্বার থেকে, আমরা শুরুতে প্রস্তাব দিয়েছি যে মনিটরিং সেল গঠন করে ডিস্ট্রিক্ট চেম্বার গুলো যেগুলো আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদেরকে, আমি বলছি না তাদের কাছে টাকা তুলে দেন, তারা বিতরণ করবে, ব্যাংকরা বিতরণ করবে। আমরা যারা ডিস্ট্রিক্ট চেম্বার আছে, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আছে, সমিতি আছে, বা বিভিন্ন ধরনের যারা মানে ভোক্তা যারা আছেন, এদের সবাইকে সমন্বয় করে একটা মনিটরিং বডি যদি থাকে, যাদের কাছে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে, বা বাংলাদেশ ব্যাংকের একটা মনিটরিং সেলের সাথে তারা কাজ করবে, তারা তাদের রিপোর্টগুলো দিতে পারবে। আমি যদি আপনাকে এখন বলি, আমরা যে জরিপটা ঢাকা চেম্বার থেকে করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে আমাদের 66% অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তা মানে ব্যাংকের ঋণের জন্য দরখাস্তই করে না, বিকজ তারা জানে যে তারা ডকুমেন্টেশনে কোনো লাভ পাবে না। এবং অবশিষ্ট যে 34% দরখাস্তকারী যারা আছে, এটা কিন্তু শুধু ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা আমরা বলছি। আমরা 4200 SME সদস্যদের আমরা জরিপ করেছি, এবং সেখানে দেখা গেছে যে ওই 34% যারা দরখাস্ত করেছে, তাদের মধ্যে শুধু 45% ঋণ পেয়েছে, এবং বাকিগুলো এখনো প্রক্রিয়াধীন আছে। এখন আমার যুক্তিটা হচ্ছে যে প্রক্রিয়াধীন আছে মানে তারাও কিন্তু একইভাবে তাদের ক্ষমতা আছে এই ঋণগুলো পাওয়ার। এখন সমস্যা হয়ে গেল, হাসপাতালে গেলাম, ভেন্টিলেটর দিবেন আমাকে আপনি 2 মাস পরে, আমার এই মুহূর্তে লাগবে, আমার বাঁচতে হবে এই মুহূর্তে। এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য আপনাকে একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং সেল করতে হবে। বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে, বা সবার ক্ষেত্রে একটা প্যান্ডেমিকের সময় একলা কিছু করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো প্রণোদনা ঘোষণা করছেন, কিন্তু উনি তো ঘরে ঘরে ঋণ বিতরণ করবেন না। এই জন্য সবাইকে সমন্বয় করে ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন করে, FBCCI আছে, আমাদের এপেক্স ট্রেড অর্গানাইজেশন, এছাড়া ধরেন চেম্বার গুলো আছে, অ্যাসোসিয়েশন গুলো আছে, তাদেরকে যদি সেক্টরাল ওয়াইজ আপনি দায়িত্ব দেন, আমরা যারা CMSME নিয়ে কাজ করি তাদেরকে CMSME তে আনেন, আপনি SME ফাউন্ডেশন আছে, আপনি BSIC আছে, PKSF আছে, এদের সবাইকে CMSME গুলোর দায়িত্ব দেন, সাথে আরো NGO দের সংযুক্ত করেন, তারা যেন মনিটর করতে পারে। তাহলে আমি মনে করি যে রেজাল্ট আমরা এখন পাচ্ছি তার থেকে ডেফিনেটলি আরো বেশি বেটার রেজাল্ট আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনার এই বিশদ বর্ণনার জন্য। আবারও ফিরবো বিরতির পরে। দর্শক, নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পরে, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ইভ্যালি বীজ সংলাপে। আমরা আলোচনায় ছিলাম প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত প্রসঙ্গে। এইবারে আমি SME ওনার্স অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী জামানের কাছে ফিরতে চাই। মোহাম্মদ আলী জামান, আমরা বিরতির আগে শুনছিলাম DCC সভাপতির কথা। তিনি বলছিলেন যে তারা 4200 জনের উপরে একটি জরিপ করেছেন, এবং সেখানে প্রায় 66% ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তা প্যাকেজের জন্য, যে প্রণোদনা প্যাকেজে, সেখানে দরখাস্তই করেনি, এবং তারা এটির বিষয়ে জানেও না। কেন তারা দরখাস্ত করেনি জানে না, বা এই যে ডকুমেন্টেশনের ঝামেলা, অনেক সময় তারা এই ডকুমেন্টেশনগুলো তৈরিও করতে পারে না। সেক্ষেত্রে SME অ্যাসোসিয়েশন কি করছে? ধন্যবাদ আপা। এইখানে মূল একটা জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। রিজওয়ান সাহেব যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর সূত্র ধরে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদের বাজেটে যে বিষয়টা আসে, দুটো অংশ আসে। একটা হলো ন্যাশনাল পলিসির ব্যাপারটা আসে ফার্স্ট পার্টে, সেকেন্ড হলো কর ব্যবস্থার ক্ষেত্রে। পলিসির ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোই মূলত সারা বছর ধরে আপনার হলো কার্যকর হওয়ার কথা। এখন আমরা এই বাজেটে বেশ কিছু সুন্দর সুন্দর কথা আমরা আর কি হলো পাই। এর পাওয়ার পিছনে যে মূল কারণটা হলোই যে SME একটা গ্রুপ, অর্থাৎ স্মল এন্ড মিডিয়াম সেক্টরে যারা বর্তমান সময় প্রান্তিক, অর্থাৎ C যোগ করা হয়েছে আর কি হলো, এইখানে যারা ব্যবসা বা সেবা কার্যে জড়িত বিজনেসের সঙ্গে, অথবা যারা ট্রেডিং এর ক্ষেত্রে অথবা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাদেরকে এই MSMEর মধ্যে আনা হয়। এখন এদের কথাটা বলতে, অর্থাৎ এদের নামটা বিক্রি করতে, এদের বিষয়টা মার্কেটিং করতে, এদের নামটা মার্কেটিং করতে যতটুকু না আমরা আগ্রহী দেখি, একদম নিচের থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, এই SME গুলার যে পণ্য বা সেবা, সেইটা কিন্তু সেলস এবং প্রমোশন অর্থাৎ সম্মিলিতভাবে মার্কেটিং করার জন্য আমরা কিন্তু সেই ধরনের উদ্যোগ কিন্তু আমরা নীতি নির্ধারকদের কাছ থেকে পাই না। ঠিক সেই কারণেই আমরা দেখেছি যে গত বছর প্যান্ডেমিকের সময় যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, তার মধ্যে 3টে ভাগে ভাগ করা হয়েছিল, 3টে বা 4টে, কৃষি যদি ধরা হয় তাহলে 4টে। একটা হলো বিগ ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে 30,000 কোটি টাকা, স্মল ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে 20, এবং পরবর্তীকালে আরো 2,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, 22,000 কোটি টাকা,
এবং গার্মেন্ট সেক্টরের জন্য আলাদাভাবে 5 হাজার। বিগ ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে 92% কিন্তু আপনার হলো লার্জেস্ট ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি আর কি হলো 92% কিন্তু ডিসবার্সমেন্ট। গার্মেন্ট সেক্টরের 100% ডিসবার্সমেন্ট হয়নি কোথায়? হয়নি হলো স্মল সেক্টর। অর্থাৎ এই যে 22,000 কোটি টাকার মধ্যে আপনার অনলি 26% টাকা ডিসবার্স করা হয়েছে। এই 26%-এর মধ্যে কিন্তু আবার শুভঙ্করের ফাঁকি আছে, যেটা আমি প্রথম আলোচনায় বলেছিলাম। সেটা হলো যে বিগ ইন্ডাস্ট্রি গুলোর অনেক সাবসিডিয়ারি আছে, যাদের 27-28 কোটি টাকা যাদের মেড আপ ক্যাপিটাল আছে, তারা সব মানে এসএমইর নাম করে তারা কিন্তু সুযোগটা নিয়েছে। এই সুযোগটা কেন পেল? পেল এই জন্য যে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালাটা দিয়েছে, সেই নীতিমালায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের উপরে ভিত্তি করে ঋণটা মানে দেওয়া হবে। আপনি একদম সংক্ষেপে বলবেন যে এই যে বড় শিল্পগুলা সবাই পেয়েছে, কেন এসএমই গুলা পাচ্ছে না, এবং আপনারা কি করছেন এসএমই ওনার্স অ্যাসোসিয়েশন থেকে? যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের বিষয় কিন্তু ওই এসএমই গুলো কিন্তু নাগাল পাচ্ছে না। কারণ আপনি জানেন যে ব্যাংকগুলো তেলা মাথা তেল দিতে চাই, দেওয়ার কারণও আছে। ওই যে মানে হলো কস্ট অফ মানে আপনার হলো যে আপনার হলো প্রিপারেশন, সেখানে কিন্তু আপনার তারা বলতেছে যে সেম। কিন্তু রিকভারির ক্ষেত্রে আসেন, রিকভারির ক্ষেত্রে অনলি 78 to 80% রিকভারি হলো লার্জ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এর বিপরীতে স্মল সেক্টর পর্যন্ত আর কি হলো মাইক্রো এবং স্মল সেক্টর পর্যন্ত রিকভারি রেট হলো 98.5 থেকে 99%। তাহলে রিকভারির পয়েন্ট অফ ভিউতে কেন আমরা আর কি হলো আপনার হলো ব্যাংকের কাছ থেকে বিবেচনা পাবো না? বেসরকারি ব্যাংকে না পেলাম, অন্তত সরকারি ব্যাংকের কাছ থেকেও তো এই সহযোগিতা এগুলো আমাদের পাওয়া উচিত, কিন্তু সেম ঘটনা করে। দ্বিতীয় যে বিষয়টা, সে বিষয়টা হলো এই যে আমাদের এখানে পণ্য মার্কেটিং, এসএমই পণ্য মার্কেটিং এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এই পণ্য মার্কেটিং এর ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, সে সমস্যাটা হলো যে এখানে একটা আনডিউ কম্পিটিশন হচ্ছে। সে মনে করেন যে প্রাণ ঝালমুড়ি তৈরি করছে, রুচি চানাচুর তৈরি করতেছে, আরএফএল প্লাস্টিকের আর কি হলো বদনা মগ তৈরি করতেছে। তাহলে স্মল সেক্টরে যে সমস্ত উদ্যোক্তারা এখানে কাজ করছে, এমনকি আমি বুঝতে পেরেছি যে বড় ব্যবসা, বড় শিল্পগুলোর চাপে ছোটগুলো হারিয়ে যাচ্ছে। আমি এবারে একটু ডিসিসিআর প্রেসিডেন্টের কাছে আসতে চাই, যে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আলী জামান বলছিলেন যে বৃহৎ শিল্পগুলোর চাপে তারাও ছোট ছোট শিল্প করে স্মল শিল্পগুলোর যে এসএমইর যে লোনগুলো সেগুলো নিয়ে যাচ্ছে, এখানে আসলে কি করণীয় আপনার একদম সুনির্দিষ্ট করে সংক্ষেপে একটা আপনার বক্তব্য শুনতে চাই ডিসিসিআর প্রেসিডেন্ট রিজওয়ান রহমানের কাছে। কম্পিটিশন ল 2012, এই 2012-তে পরিষ্কারভাবে বলা আছে যে স্মল সেক্টর গুলোর কম্পিটিশনে টিকে থাকার জন্য হোয়াট ইজ টু বি ডান ফর দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অর্গানাইজেশনস রিলেটিং টু দিস যে বিজনেস এন্ড এসএমই সেক্টর। ভারতে একসময় টাটা আলপিন থেকে এরোপ্লেন তৈরি করছে, এখন কিন্তু সেটা পারে। ওখানে কিন্তু এমবার্গো তৈরি হয়ে গেছে যে এই সেক্টরের এই পণ্যগুলোর নিচে তারা কিন্তু আর করতে পারে। আমি ডিসিসি এর সভাপতির কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন রিজওয়ান রহমান? হ্যাঁ, আমি আপনার মন্তব্যটি শুনতে চাই। এই যে বৃহৎ শিল্পের চাপে স্মল শিল্পগুলো তারা তাদের লোনটাও পাচ্ছে না, একেবারে সংক্ষেপে আপনার বক্তব্যটি শুনতে চাই। আসলে এখানে আপনি তো বৃহৎ শিল্পকে বারণ করতে পারেন না কোনো ব্যবসা করতে। তো আপনি বলছেন যে এটা আমি আলী জামান সাহেব উনি কথাটা ভুল বলেননি, বাট আমি এভাবে বলতে চাই আপনি যদি একটু সমন্বয়ের মধ্যে আসেন যে এখন তাহলে এরকম তো কোনো নীতি থাকতে পারে না যে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান চানাচুর বানাতে পারবে না বা মুড়ি বানাতে পারবে না। এখন সেটা ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে সুযোগ সুবিধা তো সবাইকে আপনাকে অ্যাক্রস দ্য বোর্ড দিতে হবে, তাই না? আপনি সবাই সেম সুযোগ পাবেন। এবং যখন বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটা কোনো লার্জ স্কেল প্রোডাকশনে যায়, তাদের কিন্তু অটোমেটিক আউটসোর্সিং ডিমান্ডটাও বেড়ে যায়। তখন কিন্তু সেখানে কিন্তু সিএমএসএমইরা চলে আসতে পারে। আমি একটু আগে প্রথমেই বলেছিলাম অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা, 8,500 কম্পোনেন্ট লাগে। আজকে যদি আপনার ইফাত অটো, রানার অটোমোবাইল, যেটা যদি এতগুলো বানায়, এই ছোট ছোট কম্পোনেন্ট গুলো কারা বানাবে? এগুলো তাদেরকেই বানাতে, এইসব ছোটখাটো ইন্ডাস্ট্রিয়ালদেরকে বানাতে হবে। এখন তারা যেসব সুযোগ সুবিধা পায় অ্যাক্রস দ্য বোর্ড, এবং আপনি যেটা বলেছেন জামান সাহেব ঠিকই বলেছেন যে আপনার কি তাদের যে কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি আছে যাদের 25 কোটি টাকা 27 কোটি টাকা, তাহলে এখানে সলিউশন হচ্ছে তাদেরকে বন্ধ করা না,
আপনাকে এই যে সিএমএসএমই ডেফিনেশনটা এটা চেঞ্জ করা, আপনাকে এটি চেঞ্জ করার কথা বলছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে প্রস্তাবিত বাজেটে যে সমস্ত সুযোগ সুবিধা রাখা হয়েছে এবং আর কি কি রাখা উচিত ছিল সেই পরামর্শগুলো জানতে পেরেছি। দর্শক, আজ এই পর্যন্তই। ইভ্যালি বীজ সংলাপে আবারও ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন নিউজ 24-এ।